নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছে। এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। কোন ওষুধটা কতদিন খাবেন, কোন রোগের জন্য খাবেন, সমস্ত কিছুটাই। তাই সেরূপ আজকে দুটি হোমিওপ্যাথি ওষুধের তুলনামূলক পার্থক্য নিয়ে আপনার শিশুগণের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এবং আপনার রোগীগণের ক্ষেত্রে কেমন প্রকৃতির শারীরিক স্ট্রাকচার বা মানসিক লক্ষণ দেখে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করব। সেই দুটি ওষুধ হচ্ছে আজকের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাইটাকার্প এবং ক্যালকেরাকার্প। হ্যাঁ বন্ধুরা, এই ব্রাইটাকার্প আর ক্যালকেরাকার্পের কিছু সাদৃশ্য লক্ষণ থাকা সত্ত্বে অনেকেই কিন্তু ব্যবহার ক্ষেত্রে গুলিয়ে ফেলেন। সে নতুন যারা শিক্ষার্থী আছেন বা বাড়িতে যারা হোমিওপ্যাথি টুকিটাকি চর্চা করেন তারা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার কাছ থেকে কিছুটা জানছেন বলে এটা নয় যে আমি হোমিওপ্যাথি সম্বন্ধে সবটা জেনে গেছি বা শিখে গেছি। কারণ হোমিওপ্যাথি নামক যে মহাসাগর, সেই সাগরকে জানতে হলে সারাটা জীবন, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত অবশ্যই করে সবসময়ের জন্য বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যদি কেউ বলে যে আমি হোমিওপ্যাথি সবটা জেনে গেছি, জানি না সেটা তার পক্ষে সম্ভব, হয়তো আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমি যতটুকু জানি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি বড় কিছু নয়, তবে আজকের ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। যাই হোক, আসুন যে দুটি ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করবো তুলনামূলকভাবে, যে একটা হচ্ছে ব্রাইটাকার্প আর একটা হচ্ছে ক্যালকেরাকার্প। আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই আলোচনা করব। বন্ধুরা, শিশুদের শারীরিক বৃদ্ধি বিলম্বিত হওয়া বা মানসিক বিকাশে কিন্তু যে দেরি হওয়া, সেক্ষেত্রে কিন্তু এই দুটি ওষুধ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিতে শিশুদের এই ধীরগতিশীল বৃদ্ধির চিকিৎসার ক্ষেত্রে ক্যালকেরাকার্প এবং ব্রাইটাকার্প অত্যন্ত দুটি শক্তিশালী ঔষধ এবং বহুল ব্যবহৃত হয়। এটা কিন্তু ব্রাইটাকার্প আর ক্যালকেরাকার্প বহু ডাক্তারবাবু ব্যবহার করে থাকেন। তবে বাইরে থেকে দুটিকে প্রায় একই রকম লাগলেও মানসিক স্বভাব এবং বৃদ্ধির ব্যাঘাতের কারণের মধ্যে কিন্তু স্পষ্ট কিছু পার্থক্য দেখা যায়। আর সেই পার্থক্য নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম যে ওষুধটার কিছু লক্ষণ আমরা তুলে ধরবো সেটা হচ্ছে ক্যালকেরাকার্প। এর শারীরিক বৈশিষ্ট্য কেমন? শিশু সাধারণত ফর্সা হয়, মোটাসোটা হয়, নরম ও থলথলে, মানে লোল মাংস প্রকৃতির যাকে বলা হয়। মানে হাঁটতে চলতে গেলে মাংসটা যেন নাচে বা দোলা মারে, এরকম ধরনের। তো নিম্নাঙ্গ সরু, বিশেষ করে কোমরের দিক, নিচের দিকটা, উপরের দিকটা অনেকটা মোটা সোটা, থলথলে, নরম থলথলে, কোনো টাইট ফিট নয় কিন্তু নরম থলথলে, মানে হাঁটলে তার মাংস নাচে শরীরটা, এইরকম ব্যক্তিগণের ক্ষেত্রে বা এইরকম শিশুগণের ক্ষেত্রে। তাহলে যেহেতু নিচের দিকটা সরু, তাহলে উপর দিকটা যখন বড় হয়, দেহের সাথে সাথে মাথাটাও বিশাল একটা বড় হয়। মানে এইসব ক্যালকেরাকার্পের যে রোগী, সেই সব রোগী বা শিশুগণের মাথাটা কিন্তু খুব বড় হয়। মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়, বিশেষ করে রাতে ঘুমানোর সময় বালিশ ভিজে যায়। আর মাথার ঘামটা কিন্তু পুরো মাথাটা নয়, মাথার ব্যাক সাইড মানে পিছন দিকটা ঘামে বেশি। দাঁত উঠতে দেরি হয়, হাঁটতে দেরিতে শেখে, মাথা তেলতালু নরম হয়, জোড়া লাগতে দেরি হয়, যাকে বলা হয় ব্রহ্মতালু। দাঁত উঠতে দেরি হয়, হাড় পরিপুষ্ট হয় না। তাহলে এটা গেল কি, যে শারীরিক বৈশিষ্ট্য, শারীরিক স্ট্রাকচার। মানসিক লক্ষণ কেমন? মানসিক দিক থেকে কিন্তু ক্যালকেরাকার্পের রোগী তেমন একটা যে বুদ্ধিহীন বা পিছিয়ে পড়া সেরকমটা নয়, তবে সে অত্যন্ত ধীর গতি, মানে স্লো মোশন হয়, একগুঁয়ে হতে পারে। সে সহজে নতুন কিছু করতে চায় না, ভয় পায়। আর যদিও করতে চায়, অনেক ধীর গতিতে চিন্তা করে করব কি করব না। এমনকি সে যে হাঁটে, মানে এখান থেকে ওখানে যায় বা চলাফেরা যে করে, খুব ধীরে ধীরে, দম হাঁপিয়ে যায়। মানে কোনো জিনিস করতে গেলে সে ভীষণ প্রকৃতির ভয় পায়, ওই জন্য চুপচাপ থাকতে ভালোবাসে। আর অখাদ্য খাওয়ার প্রতি কিন্তু এদের একটা ঝোঁক দেখা যায়, যেমন মাটি, চোখ, চুন খাওয়া, এইসব খাবার কিন্তু এরা খেতে পছন্দ করে। তো বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনারা ক্যালকেরাকার্পের শারীরিক স্ট্রাকচার। এবার আসি যে ব্রাইটাকার্প। এদের শারীরিক বৈশিষ্ট্য কেমন? এই ক্যালকেরাকার্পের একটু উল্টো। এদের শিশুগণ কেমন প্রকৃতির হয়? শারীরিক বৃদ্ধি কিন্তু তেমন একটা হয় না, ছোট বেটে প্রকৃতির হয়, খর্বাকার প্রকৃতির হয়, খুব সহজে বাড়তে চায় না। এদের বারবার ঠান্ডা লাগে, বারবার টনসিল ফোলার একটা প্রবণতা দেখা যায়, দুদিন ছাড়া গ্রন্থি ফুলে যায়, গ্ল্যান্ড, বিশেষ করে ঘাড়ের গলায়, এগুলো বারবার ঠান্ডা লাগে। মানে ঠান্ডা প্রতিরোধ করার মতো ক্ষমতা এদের নেই। ক্যালকেরাকার্পের মধ্যে আছে, কিন্তু তার শারীরিক স্ট্রাকচার থেকে এর শারীরিক স্ট্রাকচার কিন্তু এত নয়। এ কিন্তু বেটে, মানে কোনো দিক দিয়ে যেন অপুষ্টি, যেন তার শরীরের মধ্যে একটা এরকম ভাব দেখা যায়।
আর ক্যালকা কার্ভ কি দেখলেন যে তার শরীরের স্ট্রাকচারটা যেন খুব বেশি পুষ্টি হয়ে গেছে এইরকম আর কি। এবং ব্যারাইটা কার্ভ তার এসের মতো কি জানালো, যা শারীরিক খর্বাকার অর্থাৎ বেটে প্রকৃতির, বুদ্ধিও খর্বাকার, এরা ঘন ঘন ঠান্ডা লাগে এদের, আর টনসিল ফুলে যায়, এটা হচ্ছে শারীরিক স্ট্রাকচার। এবার আছে মানসিক লক্ষণ, মানে ব্যারাইটা কার্ভের মানসিক লক্ষণ। তো এদের বুদ্ধির অভাব তো বুঝতে পারছেন, বুদ্ধি খর্বাকার, জড় প্রকৃতির বুদ্ধি, শিশু নতুন কিছু শিখতে পারে না, মানে পড়া মনে রাখতে পারে না। আবার বয়স্ক ব্যক্তিরা খুব সহজে নাম ভুলে যায়। শিশু হচ্ছে তার দেহ অপেক্ষা, মানে যেভাবে বেড়ে ওঠার কথা তার থেকে অনেকটা ক্ষুদ্র লাগে, ছোট লাগে, শরীর যেন শুকিয়ে যাচ্ছে এরকম একটা, যেখানে সেখানে গ্ল্যান্ড ফুলে গেছে। এই যে বাচ্চারা দেখবেন, ছোট ছোট বাচ্চাদের এখানে ঘাড়ে গ্ল্যান্ড, খেতে চায় না, রোগা, অত্যন্ত লাজুক বা ভীতু হয়, অপরিচিত মানুষ দেখলে তার দিকে তাকাতেই লজ্জা পায়, এরকম বের হতে চায় না, বাবা মার পিছনে সবসময় যেন লুকিয়ে পড়া। দেখবেন কেউ একজন ব্যক্তি এসছে, ফট করে সেই শিশুটা গিয়ে পিছনে লুকিয়ে পড়ছে, খুব ছোট্ট ক্ষুদ্রাকার, যেন গাঁট ধরে গেছে, শিশুটা ঠিক মতন বাড়তে চাইছে না। এ কি আর বাড়বে, মনে হয় বেটে বামুন হয়ে যাবে। বেটে বামুন, এই কথাটা হচ্ছে ব্যারাইটা কার্ভ। তাহলে দুটো ওষুধের পার্থক্য কি জানালো বন্ধুরা? ক্যালকার কার্ভের রোগী মোটা সোটা, নরম থলথলে, লোল মাংস প্রকৃতির, মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়, বিশেষ করে পিছন দিকটা, রাত্রিবেলা শুতে গিয়ে ওই জন্য মাথা বালিশটা ভিজে যায় মাথার ঘামে। আর ব্যারাইটা কার্ভে দাঁড়ালো কি, শরীরও খর্বাকার, বুদ্ধিও খর্বাকার, বেটে বামুন প্রকৃতির শারীরিক স্ট্রাকচার, বারবার ঠান্ডা লাগা বা টনসিল ফোলার প্রবণতা। আর মানসিক লক্ষণের দিক দিয়ে কি দেখলাম না, ক্যালকুলার কার্ভের মধ্যে কি দেখলাম যে বুদ্ধির বিকাশ হয় না, চিন্তা ভাবনা করতে দেরি, খুব লেটে লেটে চিন্তা ভাবনা করে। ব্যারাইটা কার্ভের মধ্যে দেখতে পেলাম যে বিলম্বিত প্রকাশ, মানে কি খুব দেরিতে তার বুদ্ধি খোলে। দুটো ওষুধের মধ্যে কিন্তু দেখতে পেলাম যে ব্যারাইটা কার্ভের মধ্যে একটু জেদি বেশি, আর একমুয়ে চেনা পরিবেশ থাকতে ভালোবাসে, অচেনা লোক এলে লুকিয়ে যায়। তো দুটো ওষুধের মধ্যে জেদি অবশ্যই। আর স্বভাব কি দেখলাম, দুটো ওষুধের মধ্যে জেদ থাকে, তবে ক্যালকুলার কার্ভের থেকে ব্যারাইটা কার্ভের জেদি বেশি। আর আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে দেখবেন যারা রোগা যে সমস্ত বাচ্চা তারা খুব জেদ হয়, জেদি, একগুঁয়ে, রাগী। আর মোটা নাজনুর চেহারা যাদের, স্লো মোশন প্রকৃতির, তারা কিন্তু এত জেদি হয় না। যাই হোক, সারসংক্ষেপে বলতে গেলে ক্যালকুলার কার্ভের শিশুটি শারীরিকভাবে স্বাস্থ্যবান মনে হলেও গঠনগতভাবে দুর্বল বা ধীর গতিশীল। আর ব্যারাইটা কার্ভ সেটি শারীরিক মানসিক উভয় দিক থেকেই বয়সের পিছিয়ে পড়া, তুলনামূলক পিছিয়ে পড়া। মনে রাখবেন, যে কোনো হোমিওপ্যাথি ঔষধ অবশ্যই শিশুদের ক্ষেত্রে যদি নির্বাচন করতে হয় বিশেষ অভিজ্ঞতা ছাড়া কিন্তু ব্যবহার করবেন না। বিশেষ করে এইসব ওষুধগুলো খুব দীর্ঘস্থায়ী বা ডিপ অ্যাক্টিং মেডিসিন যাকে বলা হয়, যেখানে খুব কম মাত্রায় ব্যবহার করে দীর্ঘদিন কঠিন রোগের ক্ষেত্রে বা তার যে শারীরিক যে পরিবর্তন, হরমোন পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, এগুলোকে কিন্তু অনেকটা পরিবর্তন করা যায় বা তাকে সঠিক জায়গায় এনে আনা যায় আর কি। তো অবশ্যই এইসব ভিডিওগুলো আমরা শিক্ষার পারপাসে আপলোড করে থাকি, যদি মনে হয় যে আপনারা আমাদের ভিডিও দেখে কিছুটা জানতে পারছেন। ওই যে প্রথমে বলেছি যে আমি যে সব জানি তা নয়, যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। যারা বেশি জানে জানে। যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমাদের দ্বারা আপনার কোনো চিকিৎসার প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই করে আপনার সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করবো যতটুকু উত্তর দেওয়ার। আর একটা কথা বলি, আমাদের হোমিওপ্যাথি টিউশন 1 আগস্ট শুরু হবে, 1 অক্টোবর থেকে শুরু হবে। তো 15 আগস্টের মধ্যে যারা ভর্তি হবেন তারা কিন্তু 15 আগস্টের দিন ফ্রি ক্লাস করতে পারবেন। আর যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। ভালো থাকুন সবাই, নমস্কার।